গুণ বেশি ভাড়া দিয়ে মোটরসাইকেল, কার ও মাইক্রোবাসে রাজধানী ছাড়ছে মানুষ। ফেরিঘাটে ভিড়, সড়কে ধীর গতি। শেষ মুহূর্তে জমজমাট ঈদের বেচাকেনা। করোনা ও লকডাউনের কারণে চাহিদা মতো পণ্য দিতে পারছেন না ব্যবসায়ীরা। হাইকোর্টের রায়ের 10 বছরও দখলমুক্ত হয়নি জামিয়া রহমানিয়া মাদ্রাসা। নিয়ন্ত্রণ করছেন হেফাজত নেতা মামুনুল। গাজায় ইসরায়েলি বিমান হামলা চলছে, নিহত বেড়ে 67 জন। হামলা বন্ধের আহ্বান মার্কিন আইন প্রণেতাদের। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছে সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। করোনা সংক্রমণ রোধে বন্ধ আন্তজেলা যাত্রীবাহী বাস। তাই 3 থেকে 4 গুণ ভাড়া দিয়ে হলেও মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাসে করে হলেও রাজধানী ছাড়ছে ঘরমুখী মানুষ। তবে ঢাকার সীমানা ছাড়ছেন পায়ে হেঁটে। এভাবে চলাচলের কারণে করোনা সংক্রমণ ঝুঁকি বহুগুণ বাড়ছে বলছেন রোগতত্ত্ববিদরা। এই জনস্রোত দেখে বোঝার উপায় নেই দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। বুধবার সকাল থেকে গাবতলীতে ঘরমুখী মানুষের ভিড়। বেশিরভাগের উদ্দেশ্য পায়ে হেঁটে আমিনবাজার পৌঁছানো। পরে সেখান থেকে অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেট কার বা মাইক্রোবাস কিংবা ট্রাকে করে যাবেন গন্তব্যে। এই সুযোগ নিচ্ছেন চালকরা। যাত্রীদের গুনতে হচ্ছে 3 থেকে 4 গুণ বেশি ভাড়া। মোটরসাইকেল পাইলাম না, 1000 টাকা ভাড়া আছে, দুজন 2000 টাকা ভাড়া আছে, 100 টাকার ভাড়া কেমনে দেবো? প্রাইভেটে চাই 700-800 টাকা করে, আর গাড়ি তো পাই না, দাম কেমনে? সিরাজগঞ্জ রোডে 3000 টাকা চাচ্ছে, তেমন আমাদের দেওয়া তো সম্ভব না। এদিকে আব্দুল্লাহপুরে বুধবার দিনে দুপুরে প্রকাশ্যেই চলছিল আন্তজেলা বাস। পরে খবর পেয়ে পুলিশ এসে বন্ধ করে দেয়। মমি সিং আনাঙ্গ 10 টাকা ছাড়ছে, যাই বলছে লেগে আমরা গাড়ির উদ্দেশ্যে ছাড়ছি। 200 দেয়, 300 দেয়, 400 দেয়, 500 দেয়। গাবতলী, আব্দুল্লাহপুর, সায়দাবাদ থেকে মোটরসাইকেলে করেও ঢাকার বাইরে ছুটছেন অনেকেই। ইচ্ছে মতো ভাড়া নিচ্ছেন, সেই সঙ্গে নিচ্ছেন 2 জন যাত্রী। করোনা অবস্থায় তো আমাদেরও খারাপ অবস্থা। আমাদের এমন হয় যে আমরা ঘরে বাজার নিতে পারতেছি না। আমাদের যাইতে হয় এখানে তেল খরচ, তারপরে বাড়িতে যাইতে হয়, বাবা মা যাইতে বলতেছে। হ্যাঁ, বাইকের রিস্ক এখন বস, আমাদেরও চাকরি বাকরি নাই, আমাদেরও চলতে হয়। ঠিক না, ঠিক আছে, এখন তো সবসময় নেই, এই জন্য তো নিচ্ছি, যাও রাস্তায় জন্য সবসময় গাড়ি যাইতো না, বোঝেন না, এই জন্য দেওয়া। এভাবে গাদাগাদি করে চলাচলের চেয়ে সীমিত পরিসরে আন্তজেলা বাস চালু থাকলে ঝুঁকি কমতো বলে মনে করছেন জনস্বাস্থ্য ও রোগতত্ত্ববিদরা। যারা বাড়ি যেতে চান তারা কারা, কোথায় থাকেন, কতজন, সেটা একটা তালিকা তৈরি করা। কাউকে একদিন, কাউকে তার পরের দিন, কাউকে তার পরের দিন, এভাবে 1 মাস ব্যাপী 30 দিনে আমরা ভেঙে ভেঙে যারা বাড়ি যেতে চান তাদেরকে আমরা ছুটি দিতে পারি। স্বাস্থ্য সতর্কতা মানতে অনীহার কারণে ঈদের পর করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের আগের দিনে ঘরে ফেরা মানুষের খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, বঙ্গবন্ধু সেতুতে গাড়ির চাপ এখন কেমন দেখছেন? কালকের তুলনায় বেশি কিনা, যেহেতু ঈদ উদযাপনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি? আমি আপনাকে জানাতে রাখতে চাই যে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়ক দিয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী কিন্তু পরিবহনের চাপ রয়েছে। বিশেষ করে পণ্যবাহী ট্রাক, প্রাইভেট কার এবং হাইসের যে চাপ, সেই চাপ রয়েছে। আমরা দেখেছি সকাল থেকে যে কয়েকটা গণপরিবহনও কিন্তু এই সড়ক দিয়ে চলেছে। আসলে এই সড়কে কিন্তু বিশেষ করে বঙ্গবন্ধু পূর্ব পারে যে টোল প্লাজা, সেই টোল প্লাজা থেকে টোল নিতে হচ্ছে। সেই টোল নেওয়ার কারণে কিন্তু সেখানে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে কিন্তু এই যে সড়ক আছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পারে গোলচত্বর থেকে হাতিকুমু পর্যন্ত গোলচত্বর, সেই গোলচত্বরে কিন্তু আসলে থেমে থেমে যে গাড়ি আসছে, আমি যদি এখন দেখাই যে এখন কিন্তু মহাসড়কের এই অংশে গাড়ি নেই বললেই চলে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে প্রচন্ড চাপ ছিল, এখন কিন্তু গাড়ি একদম নেই। এখানে এই মহাসড়কের একটা যানজট না হয় সেজন্য কিন্তু আসলে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ এখানে কাজ করছে। আমরা কথা বলেছিলাম এখানকার দায়িত্বরত পুলিশের সাথে, তারা জানাচ্ছে যে বঙ্গবন্ধু সেতু ওই পার থেকে গাড়ি যখন আসছে তখন কিছুটা চাপ বাড়ছে এবং তার পরপরই কমে যাচ্ছে। এখানে আমরা যেটা দেখেছি যে ঘরমুখো মানুষের যে চাপ, সেই চাপ রয়েছে এবং এইখানে পরিবহন বিশেষ করে ট্রাক, পিকআপ ভ্যান, কাভার্ড ভ্যান এবং হাইস প্রাইভেট কারে কিন্তু ঈদে ঘরমুখো মানুষ যাচ্ছে এবং
বঙ্গবন্ধু সেতু পার হতে কিন্তু তাদের দীর্ঘ সময় লাগছে। যারা কালকে ঢাকা থেকে রওনা দিয়েছে, আজকে কিন্তু তারা এই সড়ক অতিক্রম করছে। আসলে এই ভোগান্তি এবারে ঈদে কিন্তু আসলে ভোগান্তি হয়েছে, পাশাপাশি আসলে এই ট্রাকের যে সকল যাত্রী হচ্ছে সেখানে কিন্তু আসলে স্বাস্থ্যবিধি কোনো ভালোই নেই। গাদাগাদি করে ট্রাকে, কভার ভ্যানে, পিকআপ ভ্যানে যাত্রীরা পার হচ্ছে। পাশাপাশি কিন্তু মোটর সাইকেলও রয়েছে এখানে। তো এখন কিছুটা চাপ রয়েছে। পুলিশ বলছে যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই মহাসড়কে বিশেষ করে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে চাপ আরো কিছুটা বাড়বে। ঘরমুখী মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। করোনার বিধিনিষেধ উপেক্ষা করে ঈদ করতে যাচ্ছিলেন স্বজনদের সঙ্গে, তবে বাড়ি ফিরলেন লাশ হয়ে। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে গাদাগাদি করে ফেরিতে মাদারীপুরের বাংলা বাজারে নেমে ভিড়ের চাপে মৃত্যু হয়েছে এক কিশোর সহ 5 জনের, আহত অন্তত 50 জন। চলমান লকডাউনের মধ্যে ফেরি চলাচলের কথা শুরু জরুরি সেবার যানবাহনের জন্য, তবে সে বিধিনিষেধ মানেনি কেউ। কদিন ধরেই পা ফেলার জায়গা ছিল না ফেরিতে। নামানো হয়েছিল বিজিবি, চাপ সামাল দিতে বাড়ানো হয়েছিল ফেরির সংখ্যাও। তারপরও ঠেকানো গেল না বিপর্যয়। ঘাটে ফেরি আসার অপেক্ষায় সময় নেই, তাই কে কার আগে উঠবেন সে নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। জায়গা না পেয়ে ফেরির বাইরের অংশে ঝুলে উত্তাল পদ্মা পাড়ি দিয়েছেন অনেকে। প্রতি ফেরিতে পার হয়েছেন 6 থেকে 7 হাজার যাত্রী। বুধবার বেলা 11:15টার দিকে শিমুলিয়া ঘাট থেকে প্রায় 3000 যাত্রী নিয়ে রওনা হয় রো ফেরি শাহপরান। 12টার দিকে বাংলাবাজার ঘাটে নোঙর ফেলার সঙ্গে সঙ্গে শুরু হয় নামার লড়াই। তার নাম্বার থেকে ফোন গেছে, তো আমরা সেই সুবাদে মুলাদি থেকে এসে মাত্র পৌঁছলাম। এসে দেখি হ্যাঁ আমাদের ঘটনা সত্য, আমার মামা মারা গেছে। আমরা শনাক্ত করেছি। গরমের কোনো শেষ নাই, যেমন মানুষের চাপ ও মোটরসাইকেলটা গেলে একবার অতিরিক্ত চাপ। বছরের ঈদের ছুটি বাড়িতে আসতেই হবে, যাওয়া লাগবে এই কারণেই। এ সময় ভিড়ের চাপে মৃত্যু হয় এক কিশোরের। এরপর রো ফেরি এনায়েতপুরীতে ভিড়ের চাপে 2 নারী সহ মারা যান 4 জন। আহতদের ভর্তি করা হয়েছে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। বাড়িমুখী বিপুল এই জনস্রোত ঠেকানো সম্ভব নয় বলছে আইনশৃঙ্খলা বাহিনী। সাধারণ লোকজনের যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, তাদের পরিস্থিতি বিবেচনা করেই কিন্তু যতটুকু সম্ভব তার মধ্যে থেকেই আমাদের কাজ করতে হচ্ছে, এবং আমরা কিন্তু সেভাবে কাজ করে যাচ্ছি। পরে নিহতদের পরিবার প্রতি 20,000 টাকা করে সহায়তা দেওয়ার কথা জানান মাদারীপুরের জেলা প্রশাসক। অতিরিক্ত রোদের তাপে এবং মানুষের গরমের চাপে এখানে মানুষ মারা গেছেন, এবং আমরা 5 জন লাশ আমরা উদ্ধার করতে পেরেছি। আমরা মানুষের এই যে লাশগুলো পরিবহন করা এবং সৎকার করার জন্য আমরা লাশ প্রতি 20,000 টাকা করে সরকারি পক্ষ থেকে অনুদান দিচ্ছি। এদিকে শিমুলিয়া ঘাটে যাত্রীর চাপে উঠতে পারেনি কোনো অ্যাম্বুলেন্স বা জরুরি সেবার গাড়ি। ঘাটে প্রবেশের 1 কিলোমিটার আগে গাড়ি বন্ধ করে দেয়ায় যানজট ছড়িয়ে যায় 7 কিলোমিটার। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাটুরিয়া ফেরিঘাটের সবশেষ পরিস্থিতি জানাতে এবার যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, আজকে মানুষের চাপ কেমন দেখছেন? যেহেতু ঈদ উদযাপনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি, সাধারণ যাত্রীদের চাপ কেমন এবং সেখানে জরুরি সেবা কি ধরনের ব্যবস্থা করা হয়েছে? আমরা গত দুদিন যেটা দেখেছি যে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে মানুষের ঢল ছিল। আজকে সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করেছি যে মানুষের চাপ অনেকটাই কম। এর কারণ হচ্ছে গতকাল যে পরিমাণ লোক দক্ষিণ পশ্চিম অঞ্চলে গিয়েছে এবং সারা রাতই এই লোকের চাপ অব্যাহত ছিল বলে আমরা জানতে পেরেছি। তবে সকালে আমি ঢাকা-রিচা মহাসড়ক হয়ে এই পাটুরিয়া ঘাটে এসেছি। মহাসড়কেও তেমন যানবাহনের সেরকম চাপ আমরা লক্ষ্য করিনি, এবং পাটুরিয়া ঘাটে এসেও যেটা দেখতে পাচ্ছি যে ঘাটও তুলনামূলক ভাবে একেবারে ঠিক রয়েছে, অর্থাৎ যাত্রী চাপ অনেকটাই কম রয়েছে। আর যেসব যাত্রী আসতেছে আর চলে যাচ্ছেন, অর্থাৎ বলা চলে যে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে কোনো যাত্রী ভোগান্তি নেই। কোনো যাত্রী আসলেই তারা নির্বিঘ্নে চলে যেতে পারছেন। অর্থাৎ আপনি জানেন যে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে কিন্তু 16টি ফেরি চলাচল করছেন। এই কারণে হয়তো এই ভোগান্তিটা অনেক কমে গেছে। আরেকটি বিষয় হলো যে আপনি যেটা বলেছেন যে জরুরি যে সেবা,
আর অবশ্যই জরুরি সেবায় কোনো এখানে কোনো সমস্যা হচ্ছে না, কারণ এখানকার যারা প্রশাসন আছেন এবং বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আছেন তারা জরুরি সেবা অর্থাৎ লাশবাহী গাড়ি, জরুরি অ্যাম্বুলেন্স আর জরুরি পণ্যবাহী যানবাহন এগুলোকে তারা গুরুত্ব দিয়ে পার করছেন। এই মুহূর্তে আমি যেটা পাটুরিয়া ঘাটে দেখতে পাচ্ছি যে যানবাহনের চাপ এবং যাত্রী চাপ কম থাকার কারণে ঘাটে যে গত দুদিন যে অপেক্ষমান পণ্যবাহী যানবাহন ছিল সেগুলো তারা পারাপার করছেন। এই ছিল আমার কাছে পাটুরিয়া থেকে সর্বশেষ খবর। পাটুরিয়া ঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর রহমান। রাত পোহালেই ঈদ, শেষ মুহূর্তে দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে ঈদ বাজারে কেনাকাটা। পছন্দের পণ্য কিনতে ক্রেতারা ছুটছেন বিভিন্ন বিপণী বিতানে। ব্যবসায়ীরা বলছেন করোনা পরিস্থিতি এবং লকডাউনের কারণে ক্রেতাদের চাহিদা মতো পণ্য দিতে পারছেন না তারা। তবে শর্ত সাপেক্ষে শপিং মল, মার্কেট খোলার কথা বলা হলেও কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। বরিশাল নগরীর বিপণী বিতানে ঈদ পোশাকের রকমারি আয়োজন। ক্রেতা সমাগমও বেশি, করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যেই চলছে কেনাকাটা। এখানে কোনো শৃঙ্খলা নেই, শেষ পরিস্থিতিতে খুবই প্রচুর পরিমাণে ভিড়, আর যার কাছ থেকে যা পারছে তাই দাম নিচ্ছে। রাজশাহীর শপিং মলগুলোতে তৈরি পোশাকের শোরুমের পাশাপাশি কসমেটিক্স ও জুতা স্যান্ডেলের দোকানে ভিড় বেড়েছে। পছন্দের পণ্য কিনতে ক্রেতারা ছুটছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। মাস্ক পরে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে আমরা ঈদের কেনাকাটা করছি। চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে দোকানদারি করার। শেষ মুহূর্তে সিলেটের সবগুলো শপিং মলেই উপচে পড়া ভিড়। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও স্বাস্থ্যবিধি নিয়ে দেখা গেছে অনীহা। স্বাস্থ্যবিধি মেনেই শপিং করতে আসছি, কোনো সমস্যা নাই। মাস্ক আছে, সাথে হ্যান্ড স্যানিটাইজারও আছে। খুলনায় শেষ সময়ে বেচাকেনা বাড়লেও ক্রেতাদের চাহিদা মতো পণ্য দিতে পারছেন না ব্যবসায়ীরা। এজন্য করোনা পরিস্থিতি ও লকডাউনকে দুষছেন তারা। কাস্টমার ভালো পাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের প্রোডাক্ট নাই, মাল নাই। আমরা ঢাকাও যোগাযোগ করছি, ওরা মাল করে নাই করোনার জন্য। বগুড়ায় উপচে পড়া ভিড়ের মধ্যেই শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। ছোটদের পোশাক, জুতা স্যান্ডেল, আতর, টুপি ও কসমেটিক্সের দোকানে জনসমাগম বেশি। মার্কেটে যেরকম লোকজন দেখা যাচ্ছে, ক্রেতা দেখা যাচ্ছে, সেই তুলনায় আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আশা করা যাচ্ছে। রংপুরে বিভিন্ন মার্কেটের পাশাপাশি ফুটপাতে চলছে জমজমাট কেনাকাটা। সকলকে আগামী ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং পাশাপাশি আমরা আশা করি যেন সকলে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত আদায় করেন এবং আগামীতে যেন স্বাস্থ্যবিধি মেনে আমরা ব্যবসা পরিচালনা করতে পারি। এছাড়া ছোট বড় অন্য শহরেও ঈদ বাজারে ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর হয়ে উঠলেও বেশিরভাগ মানুষই উদাসীন স্বাস্থ্যবিধি নিয়ে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ৩০ রোজা শেষে শুক্রবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী জানান, উন্মুক্ত জায়গায় নয়। বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী জানান, উন্মুক্ত জায়গায় নয়, ঈদের জামাত হবে মসজিদে। রমজান মাস জুড়ে রোজা রাখার পর শাওয়াল মাসের চাঁদ দেখে ঈদ উল ফিতর উদযাপন করেন মুসলমানরা। সন্ধ্যায় সেই চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বৈঠকে বসে চাঁদ দেখা জাতীয় কমিটি। সব জেলা থেকে তথ্য আসে চাঁদ দেখতে না পাওয়ার, তাই বৃহস্পতিবার ৩০ রমজান পূর্ণ করে শুক্রবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত। 12 মে 2021 খ্রিস্টাব্দ বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। 14 মে 2021 খ্রিস্টাব্দ শুক্রবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। করোনার বিস্তার রোধে এবছর স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করতে দেশবাসীকে আহ্বান জানানো হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, করোনার কারণে উন্মুক্ত স্থানে নয়, মসজিদে ঈদ উল ফিতরের নামাজ পড়তে হবে। পবিত্র ঈদ উল ফিতরের নামাজের জামাত আদায় বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাবলী সহ গত 26 এপ্রিল 2021 তারিখে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতরের নামাজের জামাত বিষয়ে উক্ত বিজ্ঞপ্তি বহাল থাকবে। স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করুন। মাস্ক ব্যবহার, দূরত্ব বজায় রেখে দাঁড়ানো,
জায়নামাজ বাসা থেকে নিয়ে আসা, নামাজ শেষে কোলাকুলি না করা সহ কিছু শর্ত পালন সাপেক্ষে মসজিদে ঈদের নামাজ পড়ার আহ্বান জানানো হয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ সময়ে রাজধানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। করোনা মহামারীর মধ্যেও বিভিন্ন বিপণী বিতান কিংবা ফুটপাতে ক্রেতার উপচে পড়া ভিড়। মার্কেটের প্রবেশপথে স্বাস্থ্যবিধি মানা হলেও বিভিন্ন দোকানে তা মানা হচ্ছে না। দোরগোড়ায় ঈদ, তাই তো করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা আর সরকারি নানা বিধিনিষেধ ভুলে বিপণী বিতানে ভিড় করছেন ক্রেতারা। রাজধানী বিভিন্ন শপিং মল, মার্কেট সহ দোকানে মানুষের ভিড়ে তিল ধারণের জায়গা নেই। করোনা ঝুঁকি থাকলেও তার তোয়াক্কা করছেন না ক্রেতারা। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে পছন্দের পণ্য কিনতে ব্যস্ত সবাই। ছেলেদের পাঞ্জাবি, বাচ্চাদের পোশাক সহ নানা পণ্যের অফারও দিচ্ছেন দোকানিরা। আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ মাস্ক পরা, তবে অনেকে দেখি যে পরে না। তবে আমার ভালো তো আমি বুঝি যে মাস্ক পরলে আমার জন্য অনেক নিরাপদ। ঈদের আনন্দেতে মানুষের দিশাহারা হয়ে এখন আসতে হয়, বাচ্চা কাচ্চাদের ইয়ে করতে হয়, মার্কেটিং করতে হয়, না করলে তো হয় না। করোনায় আয় কমে যাওয়ায় আগের চেয়ে ক্রেতা কম বলে দাবি ব্যবসায়ীদের। তারপরও গণপরিবহন খোলাই বিক্রি নিয়ে সন্তুষ্ট তারা। বর্তমানে ব্যবসা টিকিয়ে রাখাই বড় লক্ষ্য তাদের। টুকটাক বেচা নেওয়া ভালো হয়েছে, খারাপ না। মানে আবার লকডাউনে মন্দির ভালো, এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ। একটু মোটামুটি এই 13 তারিখ থেকে ছাড়ছে, তাও আমরা চলার মতো এখন একটু চলতে পারবো। যদি সামনে লকডাউন না দেয় তাহলে আমাদের একটু মোটামুটি আল্লাহ দিলে একটু ভালোই হবে। শপিং মলের পাশাপাশি বিক্রি বেড়েছে ফুটপাতেও। চাঁদ রাতে বিক্রি আরও জমবে বলে আশা ব্যবসায়ীদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদুল ফিতর উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রেস সচিব জানান, ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা 7:15টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তার ভাষণে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনা মহামারীর সংকট কাটিয়ে উঠতে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বলে ধারণা করা হচ্ছে। ঈদের দিন সকালে উত্তরাঞ্চল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কয়েক জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সহনীয় পর্যায়ে থাকবে তাপমাত্রা। ঈদের আগের রাতে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও রংপুর অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ। গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে আরও কয়েকদিন থাকতে পারে এই অবস্থা। ঈদের দিনও দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা বাড়বে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস। ঈদের দিন তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এছাড়া ঈদের আগের রাতে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর অঞ্চলের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আশঙ্কা করা যাচ্ছে উত্তরবঙ্গে রংপুর, রাজশাহী, দিনাজপুর, তারপর আমাদের ময়মনসিংহ, ঢাকা বিভাগের কয়েক জায়গায় হালকা কোথায় গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা হবে আবার তারপর আস্তে আস্তে ওয়েদার ভালো হয়ে যাবে। ঈদের 2-3 দিন পর ঝড়ের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসে আরও 1 থেকে 2টি কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ঈদ আনন্দ নেই প্রায় 5 লাখ নন এমপিওভুক্ত শিক্ষকের। করোনার কারণে স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ, 1 বছরের বেশি সময় ধরে বেতন পাচ্ছেন না। তবে মন্ত্রণালয় বলছে তাদের পাশে থাকার চেষ্টা চলছে, শিগগিরই দেয়া হবে প্রণোদনা। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ 1 বছরেরও বেশি। এতে সবচেয়ে বড় বিপাকে পড়েছেন স্কুল, কলেজ, মাদ্রাসার নন এমপিও সহ কিন্ডারগার্টেনের শিক্ষকরা। নুরুল আমিন চাকরি করেন রাজধানীর একটি স্কুলে, বেতন পাচ্ছেন না 1 বছর ধরে। পরিবার নিয়ে জীবন ধারণ করাই এখন কঠিন। সেখানে ঈদ উদযাপন তার জন্য বিলাসিতা। আমি এই 1.5 বছরে নিঃস্ব হয়ে গেছি। আমি এখান থেকে কিভাবে বের হব জানি না। আমার ফ্যামিলিতে ঈদ বলতে কিছু নেই। শিক্ষক সংগঠনগুলো বলছে 5 লাখের মতো শিক্ষক 1 বছরের বেশি সময় ধরে বেতন পাচ্ছেন না।
মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। এই অবস্থা কাটাতে সংশ্লিষ্ট সব মহলকে পাশে থাকার আহ্বান তাদের। শিক্ষকেরা বলছেন, স্কুলগুলো ছাড়াও সরকারের কোনো পর্যায় থেকেই তাদের কোনো খোঁজখবরও নেওয়া হচ্ছে না। অনেকেই ছেড়েছেন শহর, বদলেছেন পেশা। নন এমপিও শিক্ষকরা খুবই আর্থিক সংকটে আছে। আমরা চাচ্ছি সরকার যেন নন এমপিও শিক্ষকদের প্রতি আশু দৃষ্টি রাখে। তাদের জীবন ব্যবস্থা এবং অর্থনীতি সংকট চরম পর্যায়ে। আমি মনে করি যে সরকার যদি তাদের পাশে থাকা উচিত এই মুহূর্তে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, নন এমপিও শিক্ষকদের প্রণোদনা দেওয়ার কাজ চলছে। শিগগিরই তা বুঝে পাবেন তারা। আমাদের নন এমপিওভুক্ত শিক্ষকদের প্রণোদনা দেওয়ার জন্য যে কাজটি সেটি চলমান রয়েছে। পরিপত্র জারি করা হয়েছে। শিক্ষক কর্মচারীদের যেই জিপিএফ আছে এবং যে স্থায়ী আমানত আছে, প্রয়োজনে সেই জিপিএফ এবং স্থায়ী আমানত থেকে অর্থ সংকুলানের জন্য একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত বছর নন এমপিও শিক্ষকদের 5,000 টাকা করে প্রণোদনা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে তৈরি হয়েছে আইনি জটিলতা। আইনমন্ত্রীর বক্তব্য, এক্ষেত্রে সাজা মওকুফ চেয়ে তাকে করতে হবে ক্ষমা প্রার্থনা। তবে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন, দুটি দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে 3টি আপিল আবেদন হাইকোর্ট এবং আপিল বিভাগে থাকায় ক্ষমা চাওয়ার সুযোগ নেই। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এ পর্যায়ে সিসিইউতে নিয়ে দেওয়া হয় অক্সিজেন। এর পরপরই চিকিৎসার জন্য বিদেশ নিতে আবেদন করে তার পরিবার। তবে ফৌজদারি কার্যবিধিতে সে সুযোগ না থাকায় নাকচ হয় সে আবেদন। এ অবস্থায় একটি বেসরকারি টেলিভিশন টক শোতে আইনমন্ত্রী জানান, চিকিৎসা নিতে বিদেশ যেতে চাইলে সাজা মওকুফ চেয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসনকে। তবে আইনমন্ত্রীর এ বক্তব্যে একমত নন খালেদা জিয়ার আইনজীবী। ক্ষমা প্রার্থনা করার প্রশ্ন তখনই আসে যখন কোনো আসামির দণ্ডাদেশ চূড়ান্ত হয়। যে দুইটা মামলার সাজা হয়েছে তা এখনো চূড়ান্ত হয়নি, আপিল বিভাগে তার শুনানি হবে। এই ক্ষেত্রে মাসিক পিটিশন তো প্রশ্ন আসে না। সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী শাহদিন মালিক মনে করেন, এখনো ক্ষমা চাওয়ার সুযোগ আছে। যে উনি আপিল করেছেন কি চেয়ে? আপিল করেছেন যে ওনার সাজা বাতিল চেয়ে, তাই তো? আমি মনে করি যে এই পর্যায়ে যদি উনি মহামান্য রাষ্ট্রপতিকে সংবিধানের 49 অনুচ্ছেদের অধীনে এই সাজা মওকুফ করার জন্য প্রার্থনা করেন, তাহলে সেটা নিশ্চয়ই করতে পারেন। এদিকে খালেদা জিয়ার আবেদন নাকচ হওয়াকে আইনসঙ্গত উল্লেখ করে ক্ষমা প্রশ্নে মতামত তুলে ধরেন সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী খুরশিদ আলম খান। তার 3টা মামলা তো এখন পেন্ডিং আছে, একটা হাইকোর্ট ডিভিশন, 2টা অ্যাপেলেট ডিভিশনে। আমি মনে করি ক্ষমা চাওয়ার বিষয়টা এখনো মনে হয় ওই পর্যন্ত যায় নাই, এখনো মনে হয় সেই পর্যন্ত যায়নি, কারণ আপিল তো পেন্ডিং। আপিল যখন পেন্ডিং থাকবে, এই আপিলগুলোতে নিষ্পত্তি করতে হবে। সাজাপ্রাপ্তকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার কোনো প্রভিশন নাই। সেক্ষেত্রে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের শুনানির অপেক্ষায় থাকা 3টি আপিল আবেদন নিষ্পত্তির অপেক্ষায় থাকতে হচ্ছে খালেদা জিয়াকে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাইকোর্টের রায়ের 10 বছর পরও দখলমুক্ত হয়নি জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা। শুরুতে বিএনপি জামায়াতের প্রশ্রয়, পরে আওয়ামী লীগ সরকারের সময় হেফাজতের প্রভাব খাটিয়ে ধরে রাখা হয়েছে দখল। খেলাফত মজলিস নেতা আজিজুল হকের দখল করা ওয়াকফ সম্পত্তি এখন নিয়ন্ত্রণ করছেন তার ছেলে মামুনুল ও মাহফুজুল হক। রাজনৈতিক পরিচয়ে মসজিদ মাদ্রাসা দখলের দৃষ্টান্ত হয়ে আছে মোহাম্মদপুরের 7 মসজিদের পাশের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা। 1988 সালে এই মাদ্রাসার নামে 10 কাঠা জমি ওয়াকফ করে দান করেন মোহাম্মদপুরের বাসিন্দা হাজী মোহাম্মদ আলী ও নূর হোসেন। প্রতিষ্ঠার পর যখন সুনাম ছড়াচ্ছিল, তখন এর নেতৃত্ব নিয়ে দেখা দেয় দ্বন্দ্ব। এই বিবাদ প্রকাশ্যে আসে 2001 সালে। তখন বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকায় মাদ্রাসার দখল নেন খেলাফত মজলিসের নেতা মুফতি আজিজুল হক। সে বছর আজিজুল হকের বিরুদ্ধে মামলা করে মাদ্রাসার তখনকার কমিটি। উচ্চ আদালতের 2007 সালের রায়ের আলোকে 21 সদস্যের কমিটিকে 3 বছরের জন্য অনুমোদন দেয় ওয়াকফ প্রশাসন। এই কমিটির বিরুদ্ধে আদালতে আপিল করেও হেরে যান আজিজুল হক। 2010 সালে আবারও মাদ্রাসার নিয়ন্ত্রণ নিতে তৎপর হন আজিজুল হক।
এই সময় তিনি কাজে লাগান হেফাজতে ইসলামের প্রভাব। প্রথমে ওয়াকফ প্রশাসককে ব্যবহার করে অনুমোদন করান 11 সদস্যের কমিটি। 2 মাসের মাথায় রিট হলে বাতিল হয়ে যায় সেই কমিটিও। আর 2010 সালে মাহফুজুল হক আর মাহমুদুল হকের 19 সদস্যের কমিটিও বাতিল হয় হাইকোর্টের রিটে। পরে 2011 সালের 8 ডিসেম্বর রিভিশন মামলায় আজিজুল হকের বিরুদ্ধে রায় দেন বিচারপতি মীর হাসমত আলীর একক বেঞ্চ। তবে গত 10 বছরে রায় কার্যকরে ওয়াকফ বা স্থানীয় প্রশাসনের কোনো সহযোগিতায় পাননি বিতাড়িত কমিটি। মামুনুল হক, মাহফুজুল হক সাহেবদের যে রাজনৈতিক যে দৌরাত্ম্য, রাজনৈতিক যে দুর্বসন্ধিমূলক দৌরাত্ম্য, ওই দৌরাত্ম্যর কাছে প্রকৃত মালিকরা অসহায়। মামুনুল ও মাহফুজুল হেফাজত রাজনৈতিক যে দুর্বসন্ধিমূলক দৌরাত্ম্য, ওই দৌরাত্ম্যর কাছে প্রকৃত মালিকরা অসহায়। মামুনুল ও মাহফুজুল হেফাজত নেতা হওয়ায় এই বিষয়ে কথা বলতে চাননি ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ, সহকারী প্রশাসক রায়হান কাউসার সহ অন্যান্য কর্মকর্তারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ষণ ও সহিংসতা সহ 5 মামলায় মামুনুল হককে আরও 15 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের ভার্চুয়াল আদালতে হাজির করে 38 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুজিব জন্ম শতবর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে নতুন করে তৎপর হয় হেফাজতে ইসলাম। রাজধানী থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামে তাণ্ডব চালায় সংগঠনটির নেতাকর্মীরা। 28 মার্চ হরতাল ডেকে নারায়ণগঞ্জে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ সহ সহিংসতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ 5টি আর র্যাব করে আরও 1টি মামলা। 3 এপ্রিল সোনারগাঁওয়ে রিসোর্টে নারীসহ অবরুদ্ধ হন হেফাজত নেতা মামুনুল হক। ওই ঘটনায় মহাসড়কে আগুন দিয়ে বিক্ষোভ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতার বাড়িতে চালানো হয় হামলা। সেসব ঘটনার 6 মামলার 3টিতেই প্রধান আসামি মামুনুল হক। 30 এপ্রিল সোনারগাঁও থানায় মামুনুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন কথিত স্ত্রী ঝর্ণা। বুধবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ভার্চুয়াল আদালতে নিয়ে ধর্ষণ সহ নাশকতার 5 মামলায় মামুনুলকে 38 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানির পর 15 দিন রিমান্ড মঞ্জুর করে আদালত। 5টি মামলায় মামুনুল হকের বিরুদ্ধে আমরা বিজ্ঞ আদালতে রিমান্ড আবেদন করি। রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আজকে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নারায়ণগঞ্জ সেখানে শুনানি হয়। শুনানি শেষে ভার্চুয়াল কোর্ট সোনারগাঁয়ের 3 মামলায় এবং সিদ্ধিরগঞ্জের 2 মামলায়, এই 5 মামলায় 3 দিন করে 15 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে আমরা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আমরা যে সমস্ত তথ্যাদি পাবো সেই অনুসারে বিজ্ঞ আদালতের কাছে আমরা সেটা উপস্থাপন করব। 26 থেকে 28 মার্চ পুলিশের সঙ্গে হেফাজত নেতাকর্মীদের সংঘর্ষে নিহত হন 17 জন। এসব ঘটনায় সারা দেশে মামলা হয়েছে 50-এরও বেশি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে চাঞ্চল্যকর মৃত্যু হত্যায় অবশেষে গ্রেপ্তার হলেন বাবুল আক্তার। তাকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে পেল পিবিআই। তাদের তদন্তে এই হত্যাকাণ্ডে বাবুলের সংশ্লিষ্টতা পাওয়ায় থানায় মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। এতে বাবুল সহ আসামি 8 জন। মঙ্গলবার সন্ধ্যা থেকেই জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই এর হেফাজতে ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার। বুধবার দুপুরে পাঁচলাইশ থানায় এসে মিতু হত্যায় বাবুল আক্তারকে প্রধান আসামি করে মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। এতে বাবুল ও তার 2 সোর্স এহতেশামুল হক ভোলা, কামরুল ইসলাম মুসা সহ আসামি করা হয়েছে 8 জনকে। মিতুর বাবার অভিযোগ, 2013 সালে কক্সবাজারে কর্মরত অবস্থায় এক উন্নয়ন কর্মীর সঙ্গে সম্পর্ক ছিল বাবুলের। বিষয়টি জানাজানি হওয়ার পর মিতুকে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় হত্যা করান বাবুল। বাবুল আক্তার বিরুদ্ধে তার অভিযোগ পাইছে, অন্তর কর্মকর্তা বহু সময় থেকে জানাইছে। সেই কারণে আমি নিজে বাবুল আক্তার সহ আর আগে যারা সম্পৃক্ত ছিল এই সম্পৃক্ত আসামিদের বিরুদ্ধে আমি বাদী হয়ে মামলা করেছি। পরে এ মামলার তদন্তের দায়িত্ব পিবিআইকে দেওয়া হচ্ছে বলে জানান পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এটির মূল মামলাটি পিবিআই তদন্ত করছিল। পিবিআই প্রস্তাবের প্রেক্ষিতে পিবিআই হেডকোয়ার্টার্স থেকে মামলাটি তদন্তভার পিবিআই অধিগ্রহণ করেছে। আমরা দ্রুতই মামলার নথিপত্র পিবিআইয়ের কাছে হস্তান্তর করব। এরপর দুপুর 2:30টার দিকে বাবুলকে নেওয়া হয় আদালতে। এই সময় বাবুলকে 7 দিনের রিমান্ড চাইলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আমরা বাবুল আক্তারকে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে আজকে সুপর্দ করি। আমরা 7 দিনের রিমান্ড মঞ্জুরের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করি এবং সেই আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আমাদেরকে
5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড বিরোধিতা করে জামিন চেয়েছি, আমাদের রিমান্ড নামঞ্জুরের আবেদনটাও নামঞ্জুর হয়েছে, জামিন আবেদনও নামঞ্জুর হয়েছে। আদালত সন্তুষ্ট হয়ে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এবং উইদিন 10 ডেজের মধ্যে প্রতিবেদনটা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই আদেশে আমরা জামিন পাইনে সন্তুষ্ট হয়েছে, আমরা আমরা উচ্চ আদালতে যাব। 2016 সালের 5 জুন চট্টগ্রামের জিসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দেওয়ার সময় গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় তখনকার পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। করোনা প্রতিরোধে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নেয়ার 1 মাস পর 92% এবং 2 মাস পর 97% দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে তথ্য দিয়েছে আইইডিসিআর। আইইডিসিআর জানিয়েছে, টিকাদান শুরুর পর থেকে আইসিডিডিআরবির সঙ্গে যৌথভাবে টিকা গ্রহীতাদের রক্তে কোভিড-19 অ্যান্টিবডির উপস্থিতি সংক্রান্ত গবেষণা পরিচালনা করা হচ্ছে। গবেষণার প্রাথমিক ফল পর্যালোচনায় দেখা গেছে, প্রথম ডোজ টিকা নেয়া 120 জনের মধ্যে 1 মাস পর 92% দেহে এবং 2 মাস পর 97% দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে। সব বয়সের টিকা গ্রহীতার দেহে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। কোয়াড প্রশ্নে নিজ বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। তার সঙ্গে আলোচনার পর পররাষ্ট্র সচিব জানিয়েছেন, ভাষাগত দুর্বলতার কারণেই ভুল বুঝাবুঝি হয়েছে। তবে এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি লি জিমিং। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দুপক্ষের মধ্যে এই আলোচনা হয়। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন 4 দেশীয় জোট কোয়াডে আছে ভারত, জাপান ও অস্ট্রেলিয়া। কাগজ কলমে ভারত ও প্রশান্ত মহাসাগরে নৌ নিরাপত্তা নিয়ে কাজ করছে এ জোট। তবে বেইজিং মনে করে এটি চীন বিরোধী এক ক্লাব, আর এতে বাংলাদেশ যোগ দিক তা চাইছেন না শি জিনপিং এর প্রশাসন। এ নিয়ে চীন ভারতের তৎপরতার পর পররাষ্ট্রমন্ত্রী আগেই জানিয়েছিলেন, অর্থনৈতিক সুবিধা না থাকলে কোনো জোটে যোগ দিতে আগ্রহী নয় ঢাকা। বজায় থাকছে জোট নিরপেক্ষতা নীতি। আর আমরা বলেছি যে আমরা এই কোনো ধরনের ডিফেন্স প্যাক্টে জয়েন করতে চাই। তারপরও ভার্চুয়াল প্ল্যাটফর্মে চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, বাংলাদেশ কোয়াডে যুক্ত হলে ঢাকা বেইজিং এর সম্পর্ক খারাপ হবে। It will substantially damage our bilateral relationship. এর জবাবে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, নিজের সিদ্ধান্ত নিজেরাই নেবে। কোয়াড ইস্যুতে চীন আগ বাড়িয়ে কথা বলছে। এটা একটু আগ বেড়ে বলা বলি হয়েছে। পাল্টাপাল্টি এই বক্তব্যের একদিন পর চীনা রাষ্ট্রদূতের কাছে সেই বক্তব্যের আনুষ্ঠানিক ব্যাখ্যা চায় পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রায় 1 ঘন্টার আলোচনা শেষে পররাষ্ট্র সচিব জানান, রাষ্ট্রদূত লি জিমিং এর ভাষাগত দুর্বলতার কারণেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এটা আউট অফ কনটেক্সট করা হয়েছিল এবং সে এমন কিছু মিন করে নাই যে আমাদেরকে সে কোনো সাজেশন করতে চায় বা এটা সে ক্লারিফাই করেছে। মোটামুটি হ্যাঁ না, এক্সপ্লেন করেছে যে হ্যাঁ, যে ওর ইংরেজিতে একটু সমস্যা আছে, সব মিলায়। তবে এ প্রশ্নে কোনো মন্তব্য করেননি চীনের রাষ্ট্রদূত। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিল্প পুলিশের তথ্যের সঙ্গে মিল নেই শ্রমিকদের বেতন ভাতা সংক্রান্ত বিজিএমইএ এর দেয়া তথ্যের। বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি জানান, 11ই মে পর্যন্ত সদস্য কারখানাগুলোর 97.5% এপ্রিলের বেতন হয়েছে। তবে শিল্প পুলিশের তথ্য বলছে, 12ই মে দুপুর 12টা পর্যন্ত 11% কারখানায় বেতন ভাতা হয়নি। বেতন হয়নি শিল্প খাতের প্রায় 650 কারখানায়। বুধবার দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি জানান, তাদের সদস্য 1993 কারখানার 99% বোনাস দিয়েছে 11 মের মধ্যে, আর বেতন দিয়েছে 97.5% কারখানা। তার দাবি, সরকারি প্রণোদনা না পাওয়ায় ব্যাংক থেকে ব্যক্তিগত ঋণ নিয়ে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেছে অনেক মালিক। বিভিন্ন ব্যাংকের সহযোগিতা নিয়ে এবং পার্সোনাল লোন নিয়ে আমাদের সেই সমাধানগুলো করেছে। আমাদের যদি এই টাকাটা আমরা পেতাম তাহলে আমাদের আরেকটু সুবিধা হতো, কিন্তু আগামীতে আমরা আশা করি এই টাকাটা আমরা সফট লোনে, আমরা কোনো গ্রান্ট চাচ্ছি না, আমরা লোন চাচ্ছি। ঈদের ছুটির দাবিতে এবার রাজপথে নামেন অনেক কারখানার শ্রমিক। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন বেশ কজন।
বাধ্য হয়ে সরকারি নির্দেশনার বাইরে গিয়ে ছুটি বাড়ায় অনেক কারখানা। বিজিএমইএ সভাপতি বলছেন, কিছু কারখানা ছুটি বাড়ালেও গ্রামমুখী শ্রমিকের ঢল আটকানো গেছে। সরকার যে উদ্দেশ্যে এটা করেছে, এটা সবার, আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, শ্রমিকদের জন্য, শ্রমিকদের পরিবারের জন্য, এবং এটাতে কিছু সংখ্যক লোক দেশে গেছে, বাট তারপরও আমি বলবো যে অনেক কম গেছে। প্রতি বছর যেভাবে লোক যায় সেভাবে কম গেছে। এদিকে শিল্প পুলিশের তথ্য বলছে, বিজিএমইএর সদস্য এমন 11 ভাগ কারখানায় বুধবার দুপুর 12টা পর্যন্ত বেতন হয়নি, আর বোনাস হয়নি 7 ভাগ কারখানায়। শিল্প পুলিশের তথ্য বলছে, শিল্প খাতের 7,892 কারখানার মধ্যে বোনাস দেয়নি 8 ভাগ, আর বেতন দেয়নি 7 ভাগ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 তারকা হোটেলগুলোতে বিদেশি অতিথি না থাকায় গত 1.5 বছরে 7,000 কোটি টাকার বেশি লোকসান হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এই অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখতে অর্ধেকের বেশি কর্মীকে ছাঁটাই করতে হয়েছে। পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, করোনার ধাক্কা সামাল দিতে ব্যবসায়ীদের ঋণ সুবিধা নিয়ে নতুনভাবে পরিকল্পনা করতে হবে। করোনার কারণে প্রায় 1.5 বছর ধরে বিভিন্ন দেশে চলছে নানা বিধিনিষেধ। দেশে করোনার প্রভাব বেড়ে যাওয়ায় বিদেশিদের আসতেও মানতে হচ্ছে নানা শর্ত। এ অবস্থায় বিদেশি অতিথি সংকটে 5 তারকা হোটেলগুলোর ব্যবসা নেমে এসেছে 40 ভাগেরও নিচে। স্বাভাবিক পরিস্থিতিতে হোটেলগুলোতে সভা, সেমিনার ও রুম বুকিংয়ে 80 ভাগের বেশি অতিথি থাকে। তবে করোনার কারণে লকডাউন থাকায় বর্তমানে হোটেলগুলোতে শুধুমাত্র প্রবাসীদের কোয়ারেন্টাইন চলছে বলেও জানান ব্যবসায়ীরা। সার্ভিসের যে লোকগুলো থাকে, আপনার কিচেনে যে লোকগুলো থাকে এবং আপনার আদার্স যে অপারেশনে যে লোকগুলো থাকে, আপনার স্বাভাবিক তাদেরকে আপনার ছুটিতে পাঠাতে হচ্ছে এবং বাধ্য হয়ে তাদেরকে ছাঁটাইও করতে হচ্ছে, এবং নতুন করে যারা চাকরি ছেড়ে দিচ্ছে কোনো উপায়ন্তর না পেয়ে তাদের রিপ্লেসমেন্টও আমরা নিতে পারছি না, যে আমরা তাদের স্যালারি কিভাবে দিব, যেহেতু আমাদের বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে। পর্যটন বিশ্লেষকরা বলছেন, তারকা হোটেলগুলোর ব্যবসা বাড়াতে হোম ডেলিভারি খাবার সার্ভিস চালু করা যেতে পারে। সেই সঙ্গে ব্যবসায়ীদের নতুনভাবে পরিকল্পনা করতে হবে বলেও জানান তারা। 10,000-এর মতো হোটেল রয়েছে। এই শিল্পের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 40 লক্ষ মানুষ কর্মরত রয়েছে। হোটেল বিজনেসে যারা রয়েছে তাদেরকে ট্যুরিজম, ইলেকট্রনিক ট্যুরিজমের উপর অনেকটা বেশি গুরুত্ব আরোপ করতে হবে। আমাদের এখন অনেকগুলো 5 স্টার হোটেল, 3 স্টার হোটেল, বড় বড় হোটেল তৈরি হয়েছে, রিসোর্ট তৈরি হয়েছে, যেখানে আপনার অনেক বিনিয়োগ আছে, অনেক কর্মচারী আছে। যতটুকু কম সম্ভব যে জব লস, মানুষের যেন চাকরিচ্যুতি কম হয়। করোনার মধ্যে কর্মীদের চাকরিচ্যুত না করে পরিচালনা ব্যয় কমাতে সরকারকে এগিয়ে আসতে হবে বলেও জানান পর্যটন সংশ্লিষ্টরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর লালমাটিয়ায় লকডাউনে বিপদে পড়া খেটে খাওয়া মানুষকে ইফতার বিতরণ করা হচ্ছে মেহমানখানায়। স্বেচ্ছাশ্রমের এই উদ্যোগে যুক্ত হয়েছেন অনেকেই। পরম যত্নে সাজানো হচ্ছে নানা পদের খাবার। মেহমানখানার পক্ষ থেকে বিতরণ করা হয় এসব ইফতার সামগ্রী। দুস্থ খেটে খাওয়া মানুষ সহ যে কেউ মেহমানদারি পান এখানে। খাওয়ান ভালোই লাগে, আমার ঘরে দিয়েছে খাওয়ান ভালোই লাগে, পুরো 1 মাস ধরে দিয়েছে, আরো মাইসে খায়। প্রতিদিন আসিয়া এখানে বসে ইফতারিটা করি। আমার ওই 50 টাকা পয়সা থাকলে হয়তো সংসারের একটু কিছু সহযোগিতা হইতেছে। রাজধানীর লালমাটিয়ায় গত রমজান থেকে শুরু হয় মেহমানখানার কার্যক্রম। দিনে 1000 মানুষকে দেয়া হচ্ছে ইফতার। কেউ চাইলে খাবার পৌঁছে দেয়া হচ্ছে তার বাসায়ও। এই উদ্যোগে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হয়েছেন 40 থেকে 50 জন। আমিও হয়তো একদিন এরকম ছোটখাটো একটা, আমার এত বিশাল হবে না হয়তো, এখানে যেমন এখানে 1 থেকে 2 আস্তে আস্তে 2000-এর উপরে চলে গেছে আমাদের মেহমান। তো আমি যতটুকু পারি চেষ্টা করব মেহমানখানা নিজের মতো করে আমার এলাকায় করার জন্য। আমি মেহমানখানায় কাজ করে আমি খুব আনন্দ পাই, এই জন্য আমি এই কাজটা করি। এই কাজটা মামাদের সাথে সাহায্য করতে, হাতে হাতে শরবত বানাতে, খাবার দিতে, এই কাজগুলো করতে আমার খুব আনন্দ হয়। নাট্যকর্মী আসমা আক্তার লিজার উদ্যোগে যাত্রা শুরু মেহমানখানার। পরে তার সঙ্গে যুক্ত হন বন্ধু স্বজনেরা। সহায়তা এগিয়ে এসেছেন বিত্তবানরাও। আসমা আক্তার লিজা যিনি ছিল,
উনি কিছু জিনিস ঘটনা দেখছে, দেখার পরে তার মনে হয়েছে এইভাবে কিছু একটা করা উচিত, মানে সাধারণ দুস্থ যারা থাকে তাদের পাশে দাঁড়ানো উচিত। এটা বাড়তে বাড়তে এটা চলে গেছে না 1500 প্লাস, 1550-1600 হয়ে গেছে আর কি। এটা দুইভাবে হয়, আমাদের এখানে কিছু যায় পার্সেল ডেলিভারি হয়, যারা বাসায় খাবার নিয়ে যায়। রমজান ছাড়াও সারা বছর শুক্রবার করে দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় মেহমানখানার পক্ষ থেকে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুড়িগ্রামের ফুলবাড়িতে চাষ হচ্ছে সুপারফুড স্পিরুলিনা। 7 জন তরুণের এই উদ্যোগ এখন পর্যন্ত স্পিরুলিনা চাষের সবচেয়ে বড়। নিজেরা আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি দেশের পুষ্টি চাহিদা পূরণের স্বপ্ন দেখছেন তরুণ এই উদ্যোক্তারা। নীলাভ ও সবুজ শৈবাল স্পিরুলিনা পুষ্টিমানের জন্য সুপারফুড হিসেবে পৃথিবী জুড়ে এর খ্যাতি। এবার কুড়িগ্রামের ফুলবাড়িতে কৃত্রিম জলাধার তৈরি করে চাষ হচ্ছে সামুদ্রিক শৈবাল। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ নিয়ে প্রায় 3 মাস আগে স্পিরুলিনা চাষ শুরু করেন 7 তরুণ উদ্যোক্তা। প্রায় 3.5 লাখ টাকা ব্যয়ে তৈরি করেন কৃত্রিম জলাধার। তারা জানান, সামুদ্রিক শৈবালকে কৃত্রিম জলাধারে চাষের জন্য পানিতে মেশানো হয় কয়েক রকমের রাসায়নিক পদার্থ। ফুলবাড়ি অ্যাগ্রো কোম্পানিটা চালু করে 3 মাস হলো। আমরা এর মধ্যে 2 বার হারভেস্টিং করেছি এবং প্রতিকে সপ্তাহে আমরা 20 কেজি করে হারভেস্টিং করতে পারি। দেশের চাহিদা পূরণের জন্য, নিজের স্বাবলম্বী হওয়ার জন্য আমরা এই স্পিরুলিনা চাষ করতেছি। বর্তমানে দেশে স্পিরুলিনার দাম কেজি প্রতি 6 থেকে 7,000 টাকা। এর পুষ্টিগুণ সম্পর্কে প্রচারণা বাড়লে বাণিজ্যিকভাবেও এই চাষ লাভবান হবে বলছে কৃষি বিভাগ। সরকারি উদ্যোগকে যদি বাজারজাতকরণের ব্যবস্থা তৈরি করা যায়, এই সঙ্গে যারা সংশ্লিষ্ট বিভাগ আছে তারা যদি এই বাজারজাতকরণের ব্যাপারে সহায়তা করে, তাহলে এরকম অনেক উদ্যোক্তা তৈরি হবে। পুষ্টিগুণ বিবেচনায় স্পিরুলিনাকে বলা হয় গ্রিন ডায়মন্ড। দেশের পুষ্টি সমস্যা দূর করতে এর অভ্যন্তরীণ চাহিদা তৈরির তাগিদ বিশেষজ্ঞদের। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বিভিন্ন সদস্য দেশের পুষ্টিহীনতা দূরীকরণে এটি ব্যবহারের নির্দেশনা প্রদান করেছে। স্পিরুলিনা চাষ এভাবে হয়, তাহলে আমরা দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পরেও বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব। উদ্যোক্তারা বলছেন, সঠিকভাবে বাজারজাত করা হলে মাত্র 20 থেকে 30,000 টাকা বিনিয়োগে 2 থেকে 3 লাখ টাকা আয় সম্ভব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় 16 শিশু সহ নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 67 জন। কয়েক শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া দিনভর প্রচণ্ড বিস্ফোরণের কারণে গাজার শিশুরা আতঙ্কিত বলে জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা। বিস্ফোরণের ফলে শিশুদের মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে বলেও জানিয়েছে তারা। ফিলিস্তিনের এক হাসপাতালের পরিচালক জানান, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া বেশিরভাগই নারী ও শিশু সহ বেসামরিক নাগরিক। হামলায় গাজার স্বাস্থ্যসেবা ভেঙে পড়ছে বলে জানান তিনি। এদিকে হামলা বন্ধে ইসরায়েলকে চাপ দিতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন আইন প্রণেতারা। ভারতে করোনায় একদিনে 4,126 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 3,62,000 রোগী। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু 2,58,000-এর বেশি। আক্রান্ত হয়েছে 2,37,00,000-এর বেশি রোগী। বিশ্ব করোনায় একদিনে 13,618 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 7,39,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো 33,44,000 এবং আক্রান্ত 16,10,00,000-এর বেশি রোগী। ব্রাজিলের মৃত্যু হয়েছে 2,545 জনের এবং আক্রান্ত হয়েছে 76,600-র বেশি মানুষ। এদিকে থাইল্যান্ডের ব্যাংককে 2টি কারাগারে প্রায় 3,000 বন্দীর মধ্যে করোনা শনাক্ত হয়েছে। স্লোভাকিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, যাদের অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ বাকি তাদের টিকা দেওয়া হবে। দেশটির স্টেট ইনস্টিটিউট অব ড্রাগ কন্ট্রোল অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ বন্ধ ঘোষণা করেছে। সেরিয়াতে সাসুওলোকে 3-1 গোলে হারিয়েছে ইউভেন্টাস। ম্যাচে ইউভের দ্রুততম ফুটবলার হিসেবে 100 গোল দেওয়ার কীর্তি করেন রোনালদো। CR7ই একমাত্র ফুটবলার যার জাতীয় দল এবং 3টি ক্লাবের প্রতিটিতেই 100 গোলের রেকর্ড আছে। ম্যাচে প্রথম গোলটি রাবিওর, এরপর বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। দ্বিতীয়ার্ধে রাসপাদোরি ব্যবধান কমানোর পর ইউভেন্টাসের তৃতীয় গোলটি দেন দিবালা। শীর্ষ 4-এর লড়াইয়ে থাকা অন্য দলগুলো জয় পাওয়ায় আগের মতোই পয়েন্ট তালিকার 5 নম্বরে আছে ইউভেন্টাস। এদিকে ফ্রেঞ্চ কাপের সেমিতে এমবাপের জোড়া গোলের পরও ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। পেনাল্টিতে 6-5 ব্যবধানে মপেলিয়েকে হারিয়ে ফাইনালে উঠেছে PSG।
লা লিগায় সোসিয়েদাদকে হারিয়ে শিরোপার আরও কাছাকাছি চলে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ। কারাস্কো এবং কোরেয়ার জোড়া গোলে প্রথমার্ধেই লিড দ্বিগুণ করে মাদ্রিদের দলটি। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি সোসিয়েদাদ। 2-1 গোলের জয়ে শীর্ষ অবস্থান শক্ত করল অ্যাটলেটি। তাদের সাথে 4 পয়েন্ট ব্যবধান 2 নম্বর দল বার্সার, আর রিয়ালের সাথে সুয়ারেজদের ব্যবধান 5 পয়েন্ট। লিগের বাকি 2 ম্যাচ জিতলে অ্যাটলেটিকোই হবে চ্যাম্পিয়ন। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে 1-0 গোলে হারিয়েছে আর্সেনাল। জর্জিনিওর হাস্যকর ভুলে 16 মিনিটে গোল হজম করে ব্লুজ, কিন্তু পুরো ম্যাচে গানারদের ডিফেন্স ভাঙতে পারেননি চেলসি। চলতি লিগে মুখোমুখি 2 ম্যাচেই চেলসিকে হারালো আর্সেনাল। গানারদের শীর্ষ 4-এর আশা শেষ, ইউরোপা লিগে জায়গা করে নেওয়া লক্ষ্য তাদের। তুরস্ক বা ইংল্যান্ড নয়, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আয়োজক হতে যাচ্ছে পর্তুগাল। সবকিছু ঠিক থাকলে 29 মে পোর্তোর দো ড্রাগাও স্টেডিয়ামে মুখোমুখি হবে চেলসি ও ম্যানচেস্টার সিটি। প্রথম বিকল্প হিসেবে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামের নাম আসলেও কোয়ারেন্টিন ইস্যুতে শেষ পর্যন্ত ভেস্তে যায় আলোচনা। ওই উপলক্ষে ব্রিটিশ নাগরিকদের ওপর থাকা চলমান ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পর্তুগাল। করোনা ভাইরাস মহামারী নিয়ে সতর্কতায় তুরস্ককে আপাতত লাল তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। তুরস্ক থেকে ইংল্যান্ডে ফিরতে হলে 10 দিন বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে ভ্রমণকারীকে, যে কারণে ফাইনালের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ইউএফা। এখনকার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে মোটরসাইকেল, কার ও মাইক্রোবাসে রাজধানী ছাড়ছে মানুষ। ফেরিঘাটে ভিড়, সড়কে ধীর গতি। শেষ মুহূর্তে জমজমাট ঈদের বেচাকেনা। করোনা ও লকডাউনের কারণে চাহিদা মতো পণ্য দিতে পারছেন না ব্যবসায়ীরা। হাইকোর্টের রায়ের 10 বছরেও দখলমুক্ত হয়নি জামিয়া রহমানিয়া মাদ্রাসা। নিয়ন্ত্রণ করছেন হেফাজত নেতা মামুনুল। গাজায় ইসরায়েলি বিমান হামলা চলছেই, নিহত বেড়ে 67 জন। হামলা বন্ধের আহ্বান মার্কিন আইন প্রণেতাদের। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।